বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অপরিহার্যতা কিংবা ধরুন অপ্রয়োজনীয়তা, অপাংক্তেয়তা। আপনি নেতিবাচক বলেন, ইতিবাচক বলেন, কোনো অবস্থাতেই দৈনন্দিন যে রাজনীতির আলোচনা, সেই আলোচনা থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না। জামাতের নেতৃত্বাধীন ১১টি দল এবং বিএনপির নেতৃত্বাধীন যে দলগুলো এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় আছে, সবাই মিলে প্রাণান্ত চেষ্টা করছে আওয়ামী লীগের নামটি যেন জনগণ না নেয়। আওয়ামী লীগকে কালার করার জন্য, আওয়ামী লীগকে অপদস্থ করার জন্য, ছোট করার জন্য যা ইচ্ছা তাই তারা করে যাচ্ছে। কিন্তু এ যেন এক অদ্ভুত নিয়তির খেলা। সরকার এবং বিরোধী দল যত বেশি চেষ্টা করছে, আওয়ামী লীগ তত বেশি মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আলাপ আলোচনায় পথে ঘাটে মাঠে রাস্তায় যেখানে আলোচনা হচ্ছে, সেটা বিদ্যুৎ নিয়ে হোক, ভাঙাচোরা রাস্তা নিয়ে হোক, কর্মসংস্থান নিয়ে হোক, আইনশৃঙ্খলা নিয়ে হোক, ঘুরে ফিরে মানুষ আওয়ামী লীগের কথা বলছে। আবার যখন আওয়ামী লীগের নাম আসছে অপরিহার্যভাবে, সেখানে শেখ হাসিনার নাম চলে আসছে কয়েকটা কারণে। আমাদের দেশে পারিবারিক রাজনীতি, সেই পারিবারিক রাজনীতিতে দুটো পরিবার রাজনীতিতে মোটামুটি সেটেল হয়ে গেছে। একদিকে শেখ পরিবার, অন্যদিকে জিয়া পরিবার, অর্থাৎ বঙ্গবন্ধু পরিবার, আর অন্যদিকে জিয়া পরিবার। তো সেক্ষেত্রে বঙ্গবন্ধু পরিবারে শেখ হাসিনার যে বিকল্প নেতৃত্ব, সেই বিকল্প নেতৃত্বটা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। তো তিনি হয়তো প্রকৃতির নিয়মে মারা যাবেন, মারা যাওয়ার পর নতুন কেউ আসবে। এবং যতদিন বেগম জিয়া ছিলেন, তারেক রহমান সাহেব অনেক কিছুই হ্যান্ডেল করেছেন, কিন্তু মানুষের মন মানসিকতা আসলে বেগম জিয়া যতদিন হাসপাতালে, এমনকি অচেতন অবস্থায় ছিলেন, মানুষের চিন্তা চেতনা কিন্তু বেগম জিয়াকে কেন্দ্র করেছিল। তিনি হবেন প্রধানমন্ত্রী, তিনিই হবেন রাষ্ট্রপতি, ওই চিন্তা করে কিন্তু বিএনপির নেতাকর্মীরা নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখেছে। কিন্তু তিনি তার ইন্তেকালের পর তারেক রহমান সাহেব চলে আসছেন, পারছেন কি পারবেন না বা কতটুকু যোগ্য সেটা পরের বিষয়। কিন্তু সেই যে পরিবারতন্ত্র, সেই পরিবারতন্ত্রের ধারাবাহিকতায় এসে তিনি এভাবে বসলেন। কিন্তু যতদিন পর্যন্ত বেগম জিয়া ছিলেন, ততদিন পর্যন্ত পূর্ণকালীন একেবারে অ্যাক্টিং চেয়ারপারসন হওয়া সত্ত্বেও দলের মধ্যে তার কিন্তু প্রভাব ছিল, কিন্তু সার্বজনীনতা ছিল না, ইউনিভার্সালিটির ছিল না, বিশ্বজনীন ছিল না। ওখানে ঘুরে ফিরে বেগম জিয়ার কথাই আসতো। এখন তো তবে একই অবস্থা। ধরুন আপনি রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর মতো জয় এবং পুতুল, এই দুজন আছেন। পুতুলের বাইরে আপনি শেখ রেহানার যে অংশটা আছে, সেটা আপনি ববি ধরেন, রূপন্তী কিংবা টিউলিপ সিদ্দিকী, যাদেরকে ধরেন না কেন, মানে তারা যথেষ্ট মেধাবী, রাজনীতিতে পরিপক্ক এবং বলতে গেলে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো সমস্ত প্রজ্ঞা তাদের আছে, কিন্তু তারা ওটাকে নিয়ে বাহাদুরি করা, ফ্রন্ট লাইনে আসা, এই কাজগুলো তারা করছেন না, ইনক্লুডিং রেহানা সহ। তো শেখ হাসিনাকে আমরা চিনি, জয়কে আমরা চিনি, ইভেন শেখ রেহানাকে আমরা চিনি, কিন্তু শেখ রেহানার কোনো বক্তব্য আমরা তাকে নিয়ে সন্দেহ করি, সে এটা করেছে, ওটা করেছে, সে বাংলাদেশে এই অপকর্মের সাথে জড়িত, ওটার সাথে জড়িত, এই শেখ রেহানা গ্রুপ আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা বলি। কিন্তু তার কোনো বক্তব্য, মানে ওই যে সালমান এফ রহমানের সাথে তার একটা টেলিফোনিক কনভারসেশন ছাড়া আপনি এখনও পর্যন্ত তার একটা কর্ম, তার একটা সিগনেচার বা তার ছেলেমেয়ের কোনো একটা ঘটনা আপনি ওইভাবে কালার্ট করতে পারবেন না। তা বোঝার চেষ্টা করুন যে এই পরিবারটি, অর্থাৎ শেখ হাসিনার বোন শেখ রেহানার যে পরিবারটি, তারা একমাত্র তাদের আত্মীয়ের মধ্যে তারেক সিদ্দিকী, কিন্তু তারেক সিদ্দিকী আসলে শেখ রেহানার যতটা না কাছের, তার চেয়ে শেখ হাসিনার স্নেহধন্য ছিলেন। কিন্তু শেখ রেহানার হাজব্যান্ড যদি ধরেন ডাক্তার শফিক সিদ্দিকী সাহেব, ববির কথা ধরেন, তার ছেলের কথা, অন্য মেয়ের কথা ধরেন, স্বয়ং যাকে বলা হয় শেখ রেহানার কথা ধরেন, আপনি গল্প করতে পারবেন, বিভিন্ন অভিযোগ করতে পারবেন, কিন্তু তথ্য প্রমাণ আপনি হাজির করতে পারবেন না। ইট মিনস পলিটিক্যালি দে আর ম্যাচিউরড, তারা জানে যে কী করে রাজনীতিটা সংযুক্ত রাখতে হয়। অন্যদিকে ধরুন শেখ হাসিনা, এখন শেখ হাসিনার যে দুটি সন্তান সজীব ওয়াজেদ জয়, আমি আগে বেশ কয়েকবার ভিডিওতে বলছি যে সে হার্ভার্ড থেকে গ্রাজুয়েশন করেছেন, আমেরিকাতে পড়াশোনা করেছেন, বঙ্গবন্ধুর নাতি ডক্টর ওয়াজেদের সন্তান। ডক্টর ওয়াজেদ বাংলাদেশে যে কজন ক্ষণজন্মা মেধাবী পুরুষ জন্ম নিয়েছেন, বিজ্ঞানী, যাকে বলা হয় বিজ্ঞানী, সেই
বিজ্ঞানীদের মধ্যে অন্যতম ব্যক্তি তিনি। ভালো ছাত্র, মেধাবী, পাগলাটে, খ্যাপাটে, সফল, সার্থক সব কিছু, খেলাধুলা সব কিছু। ডক্টর ওয়াজেদ ইজ এ ইউনিক পার্সন। তার ঔরসজাত সন্তান হলো সজীব ওয়াজেদ। আপনি তাকে যতই পাগল বলেন না কেন, যতই ছাগল বলেন না কেন, কিন্তু গর্বটা কার, মানে ইউট্রাসটা কার, জরায়ু কার, গর্ভাশয় কার, সেগুলো শেখ হাসিনার। তো কাজেই ওই শেখ হাসিনার গর্ভাশয় থেকে তো ছাগল বের হবে না, ওটা শেখ হাসিনার মতোই বের হবে। আবার শেখ হাসিনা কার ঔরসে? বঙ্গবন্ধুর ঔরসে। ফলে আপনি গিয়ে দেখুন যে এদের মধ্যে মানে একটা জেনেটিক ফরমেশন আছে। আপনি সজীব ওয়াজেদ জয়ের দিকে তাকালে আপনি ডক্টর ওয়াজেদের চেহারা আপনি দেখতে পাবেন যে হুবহু চেহারা। তার এখনকার ছবি আর তার বাবার ছবি দেখবেন হুবহু চেহারা। আবার শেখ হাসিনাদের দিকে যদি তাকান দেখবেন যে তার চেহারা আর বঙ্গবন্ধুর চেহারা, বেগম মুজিবের চেহারা এক। মানে এরা জেনেটিক্যালি এই ঐতিহ্যটা ধারণ করেছেন। আর যখন ফিজিক্যালি পিতামাতার সঙ্গে সন্তানের একটা মিল থাকে, তখন তাদের মধ্যে একটা মেধার মিল হয়। ফলে আপনি তাকে যতই বলেন না কেন সজীব ওয়াজেদ জয় বা পুতুলকে, আপনি তাদের মধ্যে তার পিতার, মানে পুতুলের মধ্যেও তার পিতার মেধা আছে, আর যাকে বলা হয় জয়ের মধ্যেও তার পিতার মেধা আছে। আর পলিটিক্যালস তারা যেটা দেখেছে একেবারে ঘনিষ্ঠভাবে জন্মের পর থেকে, তারা যে রাজনীতিটা দেখে আসছে এবং যে রূঢ় বাস্তবতা, এটা আপনি আমি যদি 100 বছর ধরে কন্টিনিউয়াসলি হার্ভার্ড এবং অক্সফোর্ডে এর উপর পিএইচডি করে, তবু এটা সম্ভব না। এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তাদের আছে। তো কাজেই যেহেতু শেখ হাসিনা রাজনীতিতে এমন একটা বটবৃক্ষ হয়ে গেছে, আওয়ামী রাজনীতিতে, ফলে সেই বটবৃক্ষের নিচে কোনো অবস্থাতেই পুতুলকে আপনার রাজনীতিবিদ মনে হচ্ছে না, সজীব ওয়াজেদ জয়কেও আপনার রাজনীতিবিদ মনে হচ্ছে না। এমনকি দেখেন বেগম জিয়ার যেমন একটা পোর্ট্রেট তৈরি হয়ে গেছে, সেই পোর্ট্রেটের কাছে, বা জিয়াউর রহমানের যে পোর্ট্রেট, সেই পোর্ট্রেটের কাছে এই তারেক রহমান সাহেব প্রাণান্ত চেষ্টা করছেন গত 6 মাস ধরে, কিন্তু কোনো অবস্থাতে বেগম জিয়ার পাশে এখনও মানুষ তাকে বসাতে পারছে না, সময় লাগবে আরও। তো সেদিক থেকে যেটা হলো যে ঘুরে ফিরে জয়ের যত যোগ্যতা থাকুক, পুতুলের যত যোগ্যতা থাকুক, পুতুল WHO-র মানে আঞ্চলিক রিজিওনাল ডিরেক্টর, এটা একটা অকল্পনীয় পদ। আপনি দেখেন তার যে ইংরেজির প্রোনাউন্সিয়েশন, তার যে বক্তব্য, যে কটা বক্তব্য তিনি WHO-র পক্ষ থেকে জাতির সামনে দিয়েছেন, মানে এটা গ্লোবাল, মানে বিশ্বে এত সুন্দর করে ইংরেজিতে জাতিসংঘ বা যে কোনো একটা বিষয়কে রিপ্রেজেন্ট করতে পারে। আমি তো পুতুলের মতো এত সুন্দর বক্তব্য শুনিনি কারো মুখে। আমাদের খলিলুর রহমান সাহেব ভালো ইংরেজি বলেন, লুৎফে সিদ্দিকী ছিল ভালো ইংরেজি বলেন, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসও ভালো ইংরেজি বলেন, কিন্তু পুতুলের ইংরেজির কাছে কি আপনি বাঙালির মুখে এরকম চমৎকার ইংরেজি শুনেছেন কখনো? শুনেননি। কিন্তু শেখ হাসিনার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের কাছে পুতুলের এই যোগ্যতা কোনো অবস্থাতে ফ্লারিশ হচ্ছে না অ্যাজ এ পলিটিক্যাল পার্সোনালিটি হিসেবে। ফলে যখনই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নাম আসছে, আওয়ামী লীগের সাথে অপরিহার্যভাবে শেখ হাসিনার নাম চলে আসছে। তো এই যে শেখ হাসিনার নাম চলে আসার কারণ কি হলো, তাকে নিয়ে আমাদের যত গল্প, যত কবিতা, যত উপন্যাস, যত সাহিত্য, যত ভয়, যত আতঙ্ক, যত নিন্দা, সব কিছু নাটক সিনেমা তাকে নিয়ে হচ্ছে। কেন সে বাংলাদেশে আসতে চাচ্ছে? তার কি লজ্জা শরম নেই? আমরা তাকে ধরবো, হ্যান্ডকাপ পরিয়ে আনবো, তাকে আইনের শাসনে অধীন তাকে বিচার করব। কেউ কেউ বলছে তাকে এয়ারপোর্টে ফাঁসিতে লটকানো হবে, কেউ বলছে তাকে এয়ারপোর্ট থেকে এনে তারপর জেলখানাতে ঢুকিয়ে ফাঁসিতে দেওয়া হবে, কেউ বলছেন তাকে পূর্ণ আইনি নিরাপত্তা দেওয়া হবে, কেউ বলছেন দূর দূর রাখো, সে আসবে না। এখন এই যে আমরা তাকে নিয়ে যত আলোচনা করছি, তিনি তো পলিটিক্যালি ম্যাচিউরড, মানে 1981 সন থেকে তিনি দলটা পরিচালনা করছেন। চিন্তা করেন, 1981 সন থেকে একটা দলের সভানেত্রী। আর 1975 সালের পর থেকে 81 প্রবাসী থেকে তারেক রহমান সাহেব যেভাবে লন্ডনে থেকে বিএনপি পরিচালনা করছে, তিনিও প্রবাসে থেকে আওয়ামী লীগের যত সব কিংবদন্তি নেতৃত্ব, সেটা মোস্তফা মহসিন মন্টু, ডক্টর কামাল হোসেন, তারপরে আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, এরকম সব জায়ান্ট নেতাদেরকে তিনি পরিচালনা করে, কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিককে পরিচালনা করে তাদের মাথার উপরে এসে আপন যোগ্যতায় সভানেত্রী হিসেবে ছড়ি ঘোরাচ্ছেন আজকের দিন পর্যন্ত। ফলে বাঙালি রাজনীতির আশা কি, আকাঙ্ক্ষা কি, কে কতটুকু লাভ দিতে পারে, কার কতটুকু ক্ষমতা হতে পারে, ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে তারেক রহমান সাহেব তার কী ক্ষতি করতে পারে, বিরোধী দলের চেয়ারে বসে ডক্টর শফিক তাকে কী ক্ষতি করতে পারে, কী উপকার করতে পারে, এটা পুরোটাই তার জানা আছে। আর এই জানা থাকার কারণে কি হচ্ছে, সে ইচ্ছা মতো খেলছে,
ট্রাম্প কার্ড খেলছে, সকালে একরকম বিকেলে একরকম, ইচ্ছে মতো মানে ছক্কার পরে ছক্কা সে শুধু মেরে যাচ্ছে। আর শেখ হাসিনা সেই ছক্কা এবং পক্কার কবলে পড়ে আমরা ঘুরে ফিরে বারবার শুধু শেখ হাসিনাতে নিমজ্জিত হচ্ছি। ভারতের রয়ের প্রধান কেন এলো? সে কি শেখ হাসিনাকে বাংলাদেশে দেওয়ার জন্য এলো? এটা নিয়ে আমরা একটা কল্পনার ফানুস তৈরি করছি। আমরা ফানুস তৈরি করছি, ভারত বলার চেষ্টা করছে বা ভারত বলছে যে আমরা কি শেখ হাসিনাকে এমনি এমনি নিয়েছি, তোমরা তো আমাদেরকে হেলিকপ্টারে করে, প্লেনে করে, সামরিক বিমানে করে আমাদের দেশে পাঠিয়েছো, কাজেই তোমরা আবার সামরিক বিমান পাঠাও, ওইভাবে সিকিউরিটি দাও, সেফটি সিকিউরিটি দাও, আমরা শেখ হাসিনাকে তোমাদের কাছে দিয়ে দেবো। এই ধরনের কোনো কথা ভারত বলেনি, কিন্তু আমরা বানিয়ে বানিয়ে এই কথাগুলো কিন্তু বলছি। এবং ভারত থেকে যখনই কোনো লোক আসছে আমরা বলার চেষ্টা করছি যে ওই যে লোকটা যে আসছে সে মূলত শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে আসবে, নিরাপদে থাকবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য সে আসবে। আবার বাংলাদেশ থেকে যখন খলিলুর রহমান সাহেব যাচ্ছেন, অন্য কোনো সরকারি কর্মকর্তা যাচ্ছেন, ইভেন তারেক রহমান সাহেবের যাওয়ার যে পসিবিলিটিস যেটা তৈরি হয়েছে, সেখানেও আমরা কিন্তু একটা কল্পনার ফানুস তৈরি করে ফেলছি যে ওখানে কী করে গেলে মোদি তার হাতটা ধরবে, ধরে গিয়ে তাকে শেখ হাসিনার সঙ্গে হাতে হাত মিলিয়ে দেবে এবং সেখানে আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে, শেখ হাসিনার সাথে, তারেক জিয়ার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে। হায় হায় হায়, কী হবে? এই যে আমাদের একটা কল্পনার ফানুস, এটা মূলত আমাদের আতঙ্ক থেকে, আমাদের ভয় থেকে, আমাদের প্রেম থেকে, আমাদের ভালোবাসা থেকে এই জিনিসগুলো আসে। ২ নম্বর হলো যে যখন আপনি যে কোনো একটা বিষয়ে ভয় পাবেন, সেটা আপনার জীবনে একবারের জন্য হলেও ঘটবে, স্বপ্নে হলেও আপনার জন্য ঘটবে, যেটাতে খুব বেশি ভয় পাবেন, যে বিষয়টি আপনি অ্যাভয়েড করতে চাইবেন, সেটা আপনার ঘাড়ের উপর পড়বেই। আর যাকে আপনি ভালোবাসবেন, পেতে চাইবেন, তাকে বাস্তবে না পেলেও স্বপ্নে আপনি তাকে পাবেনই। কাজে এই যে শেখ হাসিনাকে নিয়ে আমরা যে যার অবস্থান থেকে মাতামাতি করছি, ইট মিনস শি হ্যাজ এ ব্র্যান্ড ভ্যালু, এবং তার সেই ব্র্যান্ড ভ্যালুকে এখনও পর্যন্ত বাংলাদেশে অন্য কেউ অতিক্রম তো দূরের কথা, ধারের কাছে যেতে পারেনি, একমাত্র বেগম জিয়া ছিলেন। তো কাজে এখন যারা আছেন, সেটা ডক্টর শফিক বলেন, তারেক রহমান সাহেব বলেন, বা অন্য যারা আছেন, চরমোনাই পীর সাহেব বলেন, আপনি দেখেন তো একপাশে শেখ হাসিনা চেয়ারে বসে আছে, বাকি নেতারা মঞ্চে বসে আছে। ইভেন তারেক রহমান প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা কিছুই না। শেখ হাসিনা বসে আছে মঞ্চে, একেবারে ওই যে আপনি দেখবেন বুড়ি, যেভাবে এখন তাকে পোর্ট্রেট আঁকা হয়েছে, ক্যান্সার হয়ে গেছে, মরে গেছে, ভিক্ষা করতেছে রাস্তায়, এরকম অনেকগুলো ছবি টবি আপনারা প্রচার করছেন, ওইরকমই একজন বুড়ি বা ভিক্ষুককে খালি শেখ হাসিনার মুখটা সহ চেয়ারে বসায় দেন, তার পাশে ডক্টর ইউনূসকে বসায় দেন, সঙ্গে সঙ্গে উইদিন 1 মিনিটে ডায়রিয়া হয়ে যাবে, কাপড় চোপড় চেয়ার সবগুলো নষ্ট করবে। এবং এটা দেখেন মানে মানুষের প্রেশারে এবং উচ্চতায় যে কী অবস্থা। আপনি ধরেন 10 দিন আপনার কোষ্ঠকাঠিন্য, এই 10 দিন কোষ্ঠকাঠিন্য নিয়ে আপনি পাহাড়ে উঠেন, পাহাড়ে উঠে আপনি আপনার সামর্থ্যের বাইরে পানি খাওয়া ছাড়া, সুগার ছাড়া আপনি পাহাড়ে উঠেন, আপনি দেখুন মুহূর্তের মধ্যে আপনার ডিহাইড্রেশন হয়ে গেছে, একেবারে যেটাকে বলা দাস্ত, জোলাপ, ডায়রিয়া, হাগা হয়ে যাবে, কাপড় চোপড় সব হয়ে যাবে। তো এইরকম শরীর যখন কোনো ভার বহন করতে পারে না, মন যখন কোনো আতঙ্ককে আর ধারণ করতে পারে না, মস্তিষ্ক যখন কোনো ভয়কে ধারণ করতে পারে না, তখন তার শরীরের মধ্যে, পেটের মধ্যে যত আবর্জনা আছে, দেখবেন যে আমরা ভয় পেলে আমাদের নাক দিয়ে সর্দি বের হয়ে যায়, কথা বলতে গিয়ে আবেগ উত্তেজনায় অনেক সময় কফ বের হয়ে যায়। 1 সপ্তাহের মধ্যে আপনি কাশেন নাই, কিন্তু সেদিন আপনার কাশি বের হবে। আনন্দে মানুষ হাসতে হাসতে চোখের পানি, নাকের পানি এক করে ফেলে। মসজিদে নামাজ পড়তে যান, ছোটো পিছনে বাচ্চা ছেলে একটু দুষ্টামি করতেছে, হাসি দিচ্ছে, আপনি বুড়া মানুষ 80 বছর, আপনাকে ওই দিন হাসতে হবেই, কুটকুট করে হাসতে হবে। আবার হেসে ওই যে আপনি যে হাসছেন, এটা এসে আবার আপনার স্ত্রীর কাছে বলতে হবে। এই হলো হিউম্যান সাইকোলজি। কাজে শেখ হাসিনাকে নিয়ে আমাদের যে সাইকোলজি রয়েছে, সেই সাইকোলজির বাইরে যতদিন না পর্যন্ত আমরা যেতে। বাংলাদেশ একজন নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছে। কারো কারো কাছে হয়তো মনে হতে পারে এটা তো একটা অলংকারিক পদ, বা এখানে তো অত ক্ষমতা নেই, রাষ্ট্রপতির নেই এবং আছে, দুটোই সত্য, এবং ভবিষ্যৎ হয়তো এই ক্ষমতা আরো বাড়বে। কিন্তু এই পদটি বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় পদ, 1 নম্বর সাংবিধানিক পদ।
এবং রাষ্ট্রপতি যিনি, তিনি রাষ্ট্রের অভিভাবক। রাষ্ট্রপতি যিনি, তিনি রাষ্ট্রপতি থাকাকালীন তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা যায় না, তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায় না। এই অধিকার বা প্রিভিলেজ এটা কিন্তু বাংলাদেশ রাষ্ট্র আর কাউকে দেয়নি, এমনকি প্রধানমন্ত্রীকেও দেয়নি। এবং ৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। একটা নির্বাচনের মধ্য দিয়ে, প্রতিযোগিতার মধ্য দিয়ে হবে। নির্বাচন হোক, প্রতিযোগিতা হোক, প্রতিদ্বন্দ্বিতা হোক, যাই হোক না কেন, পরবর্তী রাষ্ট্রপতিকে সেটা চোখ বন্ধ করে এখন আমরা বলতে পারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতোমধ্যেই বিএনপি থেকে পদত্যাগ করেছেন। আমি এর আগে সমালোচনা করেছিলাম যে হোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে কেউ হোক, কিন্তু বিএনপি এই নির্বাচনের প্রক্রিয়াটা আরো গণতান্ত্রিক করতে পারতো। কারণ আমরা জানি এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় স্থায়ী কমিটির সভায় পুরো সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল দলের প্রধান, বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আমি এই প্রক্রিয়াটার সমালোচনা করেছিলাম এবং শেষ পর্যন্ত বিএনপি আসলে সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সিদ্ধান্তটি ঘোষণা করেছে। তারেক রহমানকে ক্ষমতা দেওয়া হলো প্রধানমন্ত্রী বা বিএনপি চেয়ারম্যান আবারও স্থায়ী কমিটির সভা ডেকে আলোচনার মধ্য দিয়ে তারা, অর্থাৎ বিএনপি সর্বোচ্চ নির্ধারণী কমিটি, এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। আমার ধারণা এর চাইতে বেটার চয়েস, অবশ্যই বিএনপির অনেক চয়েস ছিল, অনেকগুলো চয়েসের মধ্যে যেগুলো দলের ভেতরকার এবং দলের বাইরে থেকেও তারা পারতেন, কিন্তু এটা সবচাইতে গ্রহণযোগ্য চয়েস। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত সজ্জন, শিক্ষিত, ভদ্র, মার্জিত, সংস্কৃতিবান মানুষ। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, প্রায় ৬-৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, তারপরে ভারমুক্ত হয়ে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। পুরো দলটাকে শেখ হাসিনার শাসনামলে নিপীড়ন, নির্যাতনের মধ্যে, ষড়যন্ত্রের মধ্যে ঐক্যবদ্ধ রেখেছেন। অফকোর্স সেখানে দলের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা আছে, কিন্তু ফিল্ডে তিনি ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসনে ছিলেন, বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, অসুস্থ ছিলেন, সবকিছুর মধ্যেও তিনি দলটাকে ধরে রেখেছেন। প্রায় ২০০-র মতো মামলা মোকাবেলা করতে হয়েছে, ৭-৮ বার তিনি জেলে গেছেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা করেছেন, প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছেন, এর আগে মন্ত্রিত্ব করেছেন, সংসদ সদস্য ছিলেন, এবং সবচাইতে বড় কথা, তিনি দল মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য একজন মানুষ। সবচাইতে বড় কথা, তিনি অ্যাক্সেসিবল এবং একজন পলিটিশিয়ান। যে কোনো মতের, যে কোনো পথের, যে কোনো দলের মানুষ যে কোনো সংকটে তার কাছে যেতে পারবে। এবং আমি এর আগে একাধিকবার যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কথা বলেছি, আমি অনেকবার বলেছি আমাদের রাজনীতিতে বিশ্বাসঘাতকতার অনেক উদাহরণ আছে, কিন্তু আমি এটা বরাবর বলেছি, হ্যাঁ সম্পর্কে টানাপোড়েন থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, একজন আরেকজনের উপরে বিরক্ত হতে পারেন, কিন্তু আমি মনে করি তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আরো একটি সঠিক, ইতিমধ্যে তিনি বেশ কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাউকে বসাবার ক্ষেত্রে। এই সিদ্ধান্তটি একটা সঠিক এই কারণে যে তিনি হয়তো দলের ঊর্ধ্বে উঠে গেছেন, তিনি হয়তো রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসবেন। এখন পর্যন্ত সংবিধান অনুযায়ী হয়তো প্রধানমন্ত্রীর পরামর্শেই তাকে অনেক কিছু করতে হবে, অনেক ফাইলে সিগনেচার করতে হবে, প্রধানমন্ত্রী যেটা চান সেটা তাকে করতে হবে। কিন্তু রাষ্ট্রের প্রধান তিনি, সরকার প্রধান, অবশ্যই প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানকে এক ধরনের সম্মান করবেন। সেই সম্মানের জায়গায় সিনিয়র হিসেবে, অভিভাবক তুল্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মনোনয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুবিবেচনা প্রসূত। এবং আমি যে কথা আগে একাধিকবার বলেছি যে এক ধরনের ব্যক্তিগত এই লয়ালিটি খারাপ অর্থে না, ওনারশিপের অর্থে, ভালোবাসার অর্থে, এবং কোনো অবস্থাতেই দল, প্রধানমন্ত্রী বিপদে পড়ুক এরকম কোনো কাজ তিনি করবেন না। যদিও তিনি দলের সঙ্গে সম্পর্কিত নন, একই সঙ্গে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দেশ এবং দেশের জনগণকে সবার আগে অবশ্যই দেখবেন, সেটা তাকে দেখতে হবে। তিনি দলানুদাস হবেন না, তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ করবেন, কিন্তু তার এক ধরনের ব্যক্তিত্ব আছে, এবং যেই ব্যক্তিত্ব সম্পন্ন রাষ্ট্রপ্রধান দেশের জন্য, সরকারের জন্য, এমনকি যে দল তিনি করতেন সেই দলের জন্য এবং প্রধানমন্ত্রীর জন্য অনেক সম্মানজনক। বিপরীতে যিনি তার সঙ্গে প্রতিযোগিতা করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচন করবেন, তিনিও একসময় বিএনপি ছিলেন, বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, বেশ কয়েকবার সংসদ সদস্য ছিলেন, এবং বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম।
তিনি প্রার্থী হয়েছেন স্বাধীনতার বিরোধী শক্তির হয়ে। আমি মনে করি জামায়াত ইসলামী এবং তার মিত্ররা একটা মাইলেজ নেবার চেষ্টা করেছে তাকে মনোনয়ন দিয়ে, এবং তাদের দিক থেকে এই সিদ্ধান্ত অত্যন্ত বুদ্ধিমত্তা সিদ্ধান্ত। এখান থেকে তাদের অর্জন করবার তেমন কিছু নেই, কিন্তু কিছুটা যদি পলিটিক্যাল গেইন করতে পারেন, যে তাদের যেই ৭১-এর ভূমিকা সেই কালিমা কিছুটা লেপন করা যায়, সেই বিবেচনা থেকে জামাত, আমি মনে করি জামাত এনসিপির সিদ্ধান্ত খুব ঠিক আছে। কিন্তু পতনটা সেটা একজন বীর মুক্তিযোদ্ধা যখন জামাতের প্রার্থী হন, তাদের সঙ্গে ঘর বেঁধেছেন অনেক আগেই, এমন একটা ধারণা তাকে দেওয়াও হয়েছিল যে তারাই ক্ষমতায় যাচ্ছে এবং গেলে হয়তো তাকে রাষ্ট্রপতি করা হবে। কিন্তু কর্নেল ওলি বিএনপির সঙ্গে বিরোধটা জড়িয়েছেন কিন্তু জামাতকে কেন্দ্র করে। তিনি এক সময় তার স্ত্রীর মনোনয়ন চেয়েছিলেন, সেখানে বিএনপি জামাত যেহেতু একসঙ্গে জোটবদ্ধ ছিল, জামাতের প্রার্থীকে মনোনয়ন দিতে হচ্ছে, সেটা নিয়ে তিনি তখন বিএনপিকে জামাতের সঙ্গে মিলিয়ে অনেক বকাবকি করেছেন। এবার তিনি তার ছেলেকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। তো এগুলো ওনার মধ্যে আছে এবং এক ধরনের অহংবোধ তার মধ্যে আছে, আমরা সেটা রাজনীতিতে দেখেছি, এবং এগুলো আসলে খুব একটা অ্যাকসেপ্টেবল নয়। যাই হোক, এই আলোচনা করা আমি মনে করি অনেকে যদিও করছেন অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়। মূল কথা হচ্ছে যে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং তার যে ত্যাগ সেটার একটা মূল্যায়ন হয়েছে, এবং এই মূল্যায়নের জন্য অবশ্যই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সামগ্রিকভাবে বিএনপি নেতৃত্ব ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমার ধারণা বাংলাদেশের রাজনীতিতে অন্য রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তকে পছন্দ করে, এবং কেন করে আমি কিভাবে দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমার অনুষ্ঠানে আমি দেখেছি অন্য দলের নেতারাও বলছেন যে তিনি রাষ্ট্রপতি হলে ভালো হয়। একটা সময়ে একটা কথা চালু ছিল আওয়ামী লীগের মধ্যে, যে ওবায়দুল কাদের আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজনকে মানুষ নিয়ে তুলনা করতে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরাও বলতেন যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সাধারণ সম্পাদক তারা পেতেন, তাহলে তাদের চিত্র চেহারা এবং তারা যত খারাপ কাজের মধ্যে দিয়ে দলটাকে নিয়ে গেছেন কোনো নেতৃত্ব, সেটা হয়তো যেত না। এই বিবেচনা থেকে আবারও বলি, বাংলাদেশের জন্য এটা একটা উত্তম সিদ্ধান্ত, এবং তিনি রাষ্ট্রের অভিভাবক হিসেবে ভালো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। আমরা জুলাই চার্টার বলি, ৩১ দফা বলি বিএনপির ম্যানিফেস্টো অনুযায়ী হয়তো ক্ষমতার কিছুটা ভারসাম্য আনবার অঙ্গীকার আছে, সেটাও করা হবে, এবং সেটা হলেও হয়তো তাদের যে এতদিনকার যে আন্ডারস্ট্যান্ডিং প্রধানমন্ত্রী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য, আমাদের অবশ্যম্ভাবী বলা যেতে পারে, অন্য কিছু না ঘটলে যে রাষ্ট্রপতি, এই আন্ডারস্ট্যান্ডিংটা দেশের জন্য খুব কল্যাণকর হবে। ওনার রাষ্ট্রপতি হবার মধ্য দিয়ে বিএনপিতে কিছু গুরুত্বপূর্ণ নতুন চ্যালেঞ্জ বা নতুন নেতৃত্বের প্রসঙ্গ আলোচনায় আসবে। ওনার আসনটি শূন্য হয়ে যাবে উনি যখনই রাষ্ট্রপতি হবেন। সেই আসনে কে প্রার্থী হবে? নিশ্চয়ই বিএনপির মধ্য থেকেই প্রার্থী হবে অবশ্যই, এবং বিএনপি বিজয়ী হবে, কারণ এটা সহজে অনুমান করা যায়। সম্ভাব্য প্রার্থী তালিকা আমি জানি না কে হবেন। কেউ মনে করেন ওনার মেয়ে শামারুখ, বাট আমি যতদূর বুঝি যে হয়তো পারিবারিক বা শারীরিক কারণে তিনি এই মুহূর্তে হয়তো নির্বাচন নাও করতে পারেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই আছেন, তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত, তিনি হতে পারেন, বা অন্য কেউ। স্থানীয় সরকার মন্ত্রী পদটা শূন্য হয়ে যাবে, সেখানে একজন প্রতিমন্ত্রী আছেন, এবং যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বড় একটা মন্ত্রণালয়, বিশেষ করে রাজনৈতিক বিবেচনা থেকে, সেখানে একজন পূর্ণ মন্ত্রী দরকার হবে। সেটা কে হবেন? যারা এখন মন্ত্রিসভায় আছেন তাদের মধ্য থেকে হতে পারেন, অথবা মন্ত্রিসভার বাইরে আছেন তাদের মধ্য থেকে প্রধানমন্ত্রীকে করতে পারেন, কেন সেটা একমাত্র প্রধানমন্ত্রীর এখতিয়ার। এবং প্রধানমন্ত্রী যখন মন্ত্রিসভা গঠন করেন, প্রথম বৈঠকে এটা ধারণা দিয়েছিলেন মন্ত্রীদেরকে যে তিনি 6 মাস পর পুনর্মূল্যায়ন করবেন। সেক্ষেত্রে তো অনেক রিসাফল তিনি করবেন, কাউকে বাদ দিবেন, নতুন কাউকে নেবেন, এবং সেটা হয়তো এই স্থানীয় সরকার মন্ত্রণালয় এই প্রক্রিয়ার মধ্যে পড়বে। এবং দলের মহাসচিবকে হবেন। প্রথমত বিএনপির মহাসচিবের যে ইমেজ এতকাল ধরে, বিএনপি সবসময় একটু ডিসেন্ট মহাসচিব বিএনপি পেয়েছে। আপনারা যদি হিস্টোরিক্যালি দেখি, তার মধ্যে কেউ বেশি তৎপর, কেউ কম তৎপর, কিন্তু খুব এনলাইটেন পিপলরা বিএনপির মহাসচিব হয়েছেন। আমরা নাম করতে পারি মধুদুজে চৌধুরী, আমরা নাম করতে পারি আব্দুল সালাম তালুকদার, আমরা খন্দকার দেলোয়া হোসেন, ওবায়দুর রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল মান্নান ভুইয়া,
সবাই জাতীয়ভাবে পরিচিত এবং খুবই এনলাইটেন্ড, এবং তাদের নিয়ে খুব বড় বিতর্ক এরকম ছিল এরকম কেউ বলবেন না। কাজে সেরকম একজন এখন কে হবেন, কারণ বিএনপির মধ্যে একটা জেনারেশন গ্যাপ, সিনিয়ররা প্রায় সবাই অসুস্থ, কেউ কেউ নানাভাবে কতখানি, এবং মহাসচিব পদটা আসলে এমন একটা পদ যাকে রাজনীতি বুঝতে হয়, দলের আদর্শটা বুঝতে ধারণ করতে হয়, দলের চেয়ারম্যানের প্রতি এক ধরনের ভালো সম্পর্ক থাকতে হয়, যিনি বিশ্বাসঘাতকতা করবেন না এমন একজন, এবং যিনি দলটা জানেন সারা দেশে কোথায় কে কোন পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে যা সম্পর্ক বা যোগাযোগ আছে। এরকম অনেক নাম আলোচনার মধ্যে আছে, তবে আমি কোনো নাম উচ্চারণ করতে চাই না। তার মধ্যে কেউ মন্ত্রিসভা আছেন, মন্ত্রিসভার বাইরে আছেন, দলের পদাধিকার বলে কেউ হতে পারেন, কেন দলের যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ আছে। তবে এই পদটা কোনো মানে পলিটিক্যাল এলিমেন্ট বলতে যা বোঝায় সেরকম একজনকে মহাসচিব করতে আপাতত হয়তো বিএনপিকে ভারপ্রাপ্ত মহাসচিব দিয়ে চলতে হবে, কারণ তারপরে সামনে তাদের কাউন্সিল হওয়ার কথা, সেখানে একজন মহাসচিব নির্বাচিত হবেন। তবে এমন কাউকে, অ্যারোগেন্ট কাউকে যেন মহাসচিব না করা হয়, এটা চাওয়া থাকবে। বলবেন আমি কেন বলছি, আমি তো আর বিএনপি করি না বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে। এই চাওয়া আমরা প্রতিটা রাজনৈতিক দলের ক্ষেত্রেই চাইতে পারি, এমনকি জামায়াতের ক্ষেত্রে চাইতে পারি যে তার নেতৃত্ব কেমন থাকলে আসলে দেশের জন্য কল্যাণকর হবে, আওয়ামী লীগের নেতৃত্ব কেমন হলে, অন্য পার্টির নেতৃত্ব, এগুলো আমাদের সমাজের রাজনীতিতে ম্যাটার করে। সেই বিবেচনা থেকে আমরা একজন ভালো মহাসচিব চাইব, এবং অবশ্যই আবার পাইপলাইনে যারা আছেন তাদের অনেকের হয়তো সাংগঠনিক যোগাযোগ সারা দেশে আছে, আবার শারীরিক সুস্থতা সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মহাসচিবকে আসলে দলটা চালাতে হয়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বা বিএনপি চেয়ারম্যান অনেক লোড নিয়েছেন, 17 বছর লন্ডনে থাকলেও সারা দেশের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। কিন্তু আজকে যখন রাষ্ট্র পরিচালনা তাকে করতে হচ্ছে, সরকার পরিচালনায় নেতৃত্ব দিতে হচ্ছে, তিনি হয়তো দলের ওই কাজটা সার্বক্ষণিক এইভাবে করা সম্ভব নয়, সেটা তার কাছে আশাও করা উচিত। সেজন্য একজন কর্মতৎপর, কর্মচঞ্চল, আবার সবার কাছে গ্রহণযোগ্য, রেসপেক্টেবল একজন মানুষকে বিএনপিকে আসলে খুঁজে বের করতে হবে মহাসচিব হিসেবে। আমরা আশায় থাকলাম সরকারের এই পরিবর্তনগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আবারও আমরা বলতেই পারি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হবার পথে, বঙ্গভবনের পথে যে যাত্রা শুরু করলেন, সেই যাত্রায় আমাদের সবার শুভকামনা, এবং মোটামুটি ভাবে বলা যেতে পারে বাংলাদেশের সবাই এটাকে একটা ইতিবাচক এবং ভালো সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কি যেন একটা হচ্ছে। আপনার দীনেশ ত্রিবেদী, তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, জ্বালানি মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, সবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। দেখা করে তিনি উড়ে গেলেন দিল্লিতে সঙ্গে সঙ্গে, সেখানে গিয়ে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করলেন। আবার সার্জিও গোর ট্যুর করে গেছেন, তিনি আবার দিল্লিতে অজিত দোভালের সঙ্গে মিটিং করলেন। অজিত দোভাল বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বলতে পারি আমরা, কারণ অনেকেই মনে করেন যে শেখ হাসিনা ইন্ডিয়া চলে যাওয়া, সেখানে থাকতে পারা, এগুলো অনেক কিছুই অজিত দোভাল ইনভলভ। ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধান যেরকম ইনভলভ, অজিত দোভাল ইনভলভ। এই সময় বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় খুব জোর আলাপ যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, যদিও তথ্যমন্ত্রী অস্বীকার করেছেন। আপনার কি মনে হয় যে ইন্টারন্যাশনাল প্রেসারে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে, জনাব মহসিন রশিদ? আপনার দর্শকদের জন্য আমার শুভেচ্ছা রইল। জি, প্রেসার তো বটেই। তার কারণ হচ্ছে যে তারেক সাহেব মনে করছেন, স্পষ্ট ভাবে মনে করছেন দ্যাট ওনারও আওয়ামী লীগের প্রয়োজন আছে টু কাউন্টার ব্যালেন্স জামাত ইসলামী আর এনসিপি। এনসিপি কে আর জামাত ইসলামীকে কাউন্টার ব্যালেন্স করার জন্য হি নিডস আওয়ামী লীগ। কোয়েশ্চেন ইজ যে উনি প্রমিস করেছিলেন ইন্ডিয়ানসদেরকে, তৎকালীন উনি যখন লন্ডনে থাকতেন, সেখানে ওনার যে কথাবার্তা হয়েছিল, যে এগ্রিমেন্ট হয়েছিল উইথ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট থ্রু দি দেন ইন্ডিয়ান হাই কমিশনার ইন 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 ইংল্যান্ড, লন্ডন, তো ওই কোনো কথাই উনি রাখেন নাই। সো ইন্ডিয়া ইজ অলসো খুব আপসেট আছে তারেক সাহেবের সরকারের উপরে, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হচ্ছে যে উনি মোটামুটি বলেই দিয়েছেন যেখানে ওনার বলার কথা সার্জিও গোর
লোকদেরকে যে উনি অচিরেই আওয়ামী লীগকে তাদের কার্যক্রম শুরু করার জন্য অনুমতি দেবেন, যে বাধাটা আছে এই বাধাটা উনি তুলে নেবেন। এখন কথা অনেকগুলি হচ্ছে, আইসিটি নিয়েও কথা হয়েছে যে আইসিটি কি হবে, শেখ হাসিনা আসবেন, উনি এই আইসিটিতে যে বিচার টিচার হচ্ছে এইগুলি, ইন্ডিয়া ইজ নট ভেরি হ্যাপি, ইন্ডিয়া মানেও না এই বিচারগুলি, ঠিক আছে, আমেরিকানসরাও মানে না। এখন যে ইন্টারন্যাশনাল সিচুয়েশন আছে সেটা একটু খুব গ্রেভ, গ্রেভ ইন দ্য সেন্স যে ইন্ডিয়ার হেল্প আমেরিকা চাচ্ছে। কেন চাচ্ছে? যে ইরানের সাথে একটু হেল্প করো যেন আমরা আমাদের ইজ্জত নিয়ে বেরিয়ে আসতে পারি এই যুদ্ধ থেকে। সো ইন্ডিয়া আর ইসরায়েল দুইটাই চাচ্ছে ইন্ডিয়ার হেল্প। সো ইন্ডিয়া ওদেরকেও বলেছে যে হ্যাঁ, আই এম উইলিং টু হেল্প ইউ, তবে এই জিনিসগুলি তো করতে হবে, লাইক ইউক্রেন রাশিয়াতে যে চলছে যুদ্ধ, সেখানে আমেরিকার রোল যেটা আছে, এইসব নিয়ে সো একটা ব্যাপক আলাপ আলোচনা চলছে। আর আমাদের আমাদের শেখ হাসিনাকে নিয়ে ওই যে খলিলুর রহমান আছে না, আর সাথে ওই যে একটা থাকে হুব্বা, ননসেন্স অফ আ ম্যান, অ্যাডভাইজার যে প্রাইম মিনিস্টারের, কি নাম ওর, হুমায়ুন কবির, জি। সে তো যখন খলিলুর রহমান বলল যে না আওয়ামী লীগ নিয়ে কোনো আলাপ হয়নি, না অমুক নিয়ে আলাপ হয়নি, তমুক নিয়ে আলাপ হয়নি, যখন আওয়ামী লীগের কথা উঠলো তখন দিস ফেলো হুমায়ুন কবির বলছে যে ইররেলিভেন্ট, আওয়ামী লীগ ইজ ইররেলিভেন্ট। এখন বুঝতে পারতেছে যে আওয়ামী লীগ কত রেলিভেন্ট। ওই যে জয়েন্ট যে এসেছিল আমাদের ইন্ডিয়ান র হেড, এবং তার সাথে আরো 3জন এসপিজি টেসপিজির যে লোকজন এসেছিল, ওরা কি আপনার এখানে চা খেতে এসেছিল যে বাংলাদেশে চা ভালো বানায়, না তারা প্রেম করতে এসেছিল? তারা এসেছিল শেখ হাসিনার ব্যাপারে কথা বলতে। শেখ হাসিনাকে কিভাবে সিকিউরিটি দেবেন আপনি, আপনি পারবেন দিতে, না আমাদেরকে দিতে হবে, এইসব আলাপ করতে এসেছিল। আমাদের ইন্টেলিজেন্সিদের সাথে আলাপ করেছে, সবার সাথে আলাপ করে গেছে তারা। তো এখন গভর্নমেন্ট বুঝতে পারতেছে গুরুত্ব শেখ হাসিনার আর আওয়ামী লীগের, এবং শেখ হাসিনা তো আগেও আসতে পারেন, হু নোস, শেখ হাসিনা মে কাম ইন সেপ্টেম্বর। যেভাবে সবকিছু চলছে আপনি দেখেন, নেপালের যে প্রধানমন্ত্রীকে আন্দোলনের মাধ্যমে সরানো হয়েছিল দুবে, হি ইজ ব্যাক ইন নেপাল, সে তো চলে আসছে, হি ইজ ব্যাক, নেপালে চলে আসছে। ওর তো লোকজন সব, সে তো জিপে দাঁড়ায় লোকজন ওকে ইয়ে করছে, রিসিভ করছে। সো কোয়েশ্চেন ইজ যে শেখ হাসিনার তো দুবের চেয়ে অনেক বেশি পপুলার। এখন তো সবাই শেখ হাসিনারই কথা বলে, কেন বলে? বিকজ অফ দ্য ফেলিওর অফ দ্য ইউনুস গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ ফেলিওর অফ দিস গভর্নমেন্ট। যেভাবে আপনার গ্যাসের সংকট, যেভাবে আপনার কারেন্টে যে পাওয়ারের সংকট, যেভাবে জিনিসপত্র সংকট, যেভাবে কাঁচামরিচ 400 টাকা হয়ে গেছিল, আপনাকে তো ইন্ডিয়ার কাছে যেতে হয়েছে। তো ইন্ডিয়ার কথা শুনতে হবে এখন আপনাকে, বিকজ আপনাকে এখন যদি মনে করেন যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, দে উইল হেল্প ইউ আউট অর দে উইল বেল ইউ আউট, নো, আই এম সরি, দে উইল নট, বিকজ দি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট সাপোর্টিভ অফ ইউ। আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে দেখছে, বাংলাদেশকে দেখছে আপনার ইন্ডিয়ার চোখে, সার্জিও গোরের চোখে দেখছে, তারা ডাইরেক্টলি দেখছে না। আপনাকে যদি হেল্প দরকার হয় আমেরিকা, আপনি যে মনে করেছিলেন, এই গভর্নমেন্ট যে মনে করেছিল যে পশ্চিমা আমার সাথে আছে, নো, আই এম সরি, পশ্চিমাস আর নট উইথ ইউ, পশ্চিমাস ওয়ান্ট শেখ হাসিনা টু বি ব্যাক। আর এই পলিটিক্স তো আপনাকে বোঝা উচিত, বিকজ ডেমোক্রেটস এই সরকারকে যে রিজিম চেঞ্জ করেছে, এটার মধ্যে তো রিপাবলিকান ওয়ার নট ইনভলভড, ট্রাম্প ওয়াজ সার্টেনলি নট ইনভলভড। তো নাও ট্রাম্প তো বলেছে যে হি ওয়ান্টস শেখ হাসিনা টু বি ব্যাক হিয়ার, and if possible back in power. You see, আর আমি তো আগাগোড়া বলছি যে শেখ হাসিনা is a very hot potato, she is not like তারেক রহমান বা others। তার এখন গ্রহণযোগ্যতা বাংলাদেশে অনেক বেড়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে।
আপনি কালকে ইউনাইটেড নেশনস কে বলেন যে আসো বাংলাদেশে ইলেকশন করায় দাও বিটুইন আওয়ামী লীগ, বিএনপি এন্ড জামাত, এনএনসিপি যা আছে, দেখেন কি পরিস্থিতি দাঁড়ায়। আপনি আশ্চর্য হয়ে যাবেন ওই রেজাল্ট দেখে। সো তারেক সাহেব যেটা চেয়েছিল যে আমি ঠিক আছে শেখ হাসিনা উইল কাম ব্যাক, আমিও আওয়ামী লীগকে স্পেস দেব, বাট ওনার একটা ইন্টেনশন ছিল যে 1.5-2 বছর পর দেব বা 2-2.5 বছর পর দেব, which is not going to happen. You never know. She might be here in September. সে তো ডিসেম্বর বলেছে। আমি তো মনে করেছিলাম যে হয়তো ডিসেম্বরের মধ্যে আসবে, বাট তারপরে তো সে প্রেস কনফারেন্সে ডিসেম্বর বলেছে যে ডিসেম্বর মাসে যাব, আগেও চলে আসতে পারে। সিচুয়েশন এমনই হয়ে গেছে এখন। সো দিস গভর্নমেন্ট মাস্ট থিঙ্ক যে কোথায় কিভাবে কি করতে হবে। বাট আই এম ভেরি হ্যাপি উইথ দ্য গভর্নমেন্ট দ্যাট অ্যাটলিস্ট ওইসব ডাস্টবিন শফিকুল আলম বা এদের ইসে আসে নাই। সে যে প্রমোট করতেছিল ইউনুসকে, এইটা হয় নাই। ইউনুসকে আনলে, ইউনুসকে প্রেসিডেন্ট করলে এই সরকারের আহ, পায়ের নিচের থেকে জমি টেনে নিত সে। এত খারাপ লোক। তো গুড, আই কংগ্রেচুলেট দি গভর্নমেন্ট যে ওরা বুদ্ধিমানের কাজ করেছে ফখরুল সাহেবকে দিয়ে। ফখরুল সাহেব ইজ এ লিবারেল পার্সন, উনি শিক্ষিত লোক, উনি পলিটিক্স বোঝেন যে কিভাবে কি হবে। সো আমার মনে হয় যে ওইখানে যাওয়ার পরে মেবি এখানে হয়তো প্রধানমন্ত্রীকে উনি ভালো অ্যাডভাইস করতে পারবেন। এবং ইউ সি ইন্ডিয়ানস থিঙ্ক দ্যাট শেখ হাসিনা ইভেন ইলেকশন আপনাকে, আপনি যে মনে করতেছেন যে আপনি 30 না কয় সাল পর্যন্ত থাকবেন, নো নো নো, ইউ ক্যান নট ডু দ্যাট। ইলেকশন দেশে দিয়ে আপনাকে দিতেই হবে, ওর আগেই দিতে হবে, মিড টার্মের মতন দিতে হবে। এখন এভরিথিং ডিপেন্ডস হাসিনা কতটুকুন মোবিলাইজ করতে পারেন। এবং আমি তো মনে করছি যে আমার সাথে তো যার কথাই হয়, আমার কাছে অনেক লোকজন আসে দেখা করে, সেখানে তো মনে হয় যে আহ, অনেক বড় মোবিলাইজেশন হবে দ্য ডে শেখ হাসিনা কামস। কিন্তু কিভাবে আসবে, কারা সাথে আসবে, অনেক কথা আছে। আইসিটি মাইসিটি এগুলি সব উড়ে যাবে, এইগুলি থাকবে না। এইসব এই লিগ্যাল আপিল হ্যান ত্যান এইগুলি কিচ্ছু থাকবে না। এই জনগণের সুনামিতে উড়ে যাবে এগুলি সব। স্যার, আমি জানতে চাই শেখ হাসিনা আসার আগেই কি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে এটা কি উঠে জি, যেতে পারে কিনা? নিষেধাজ্ঞা উঠে যাবে, অচিরেই উঠে যাবে। নিষেধাজ্ঞা অচিরেই, ভেরি সুন নিষেধাজ্ঞা উঠে যাবে। এই মাসে না উঠলে when তারেক জিয়া গোজ টু মিট মোদি সাহেবের সাথে দেখা করতে, হয়তো শোনা যাচ্ছে যে উনি অগস্ট মাসে শেষের দিকে উনি একবার হয়তো দিল্লি যাবেন, যেহেতু আহ, মোদি সাহেব ওনাকে প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হিসাবেও দাওয়াত দিয়েছেন। আমি জানি না এই দাওয়াতটা বোধহয় হয়তো দীনেশ নিয়ে আসবেন, হাই কমিশনার সাহেব নিয়ে আসবেন, ওনাকে দেবেন। তো ওনার হাতে দুইটা দাওয়াত থাকবে। একটা দাওয়াত হলো বাইল্যাটারাল ভিজিট প্রাইম মিনিস্টারের ইন্ডিয়ায়, আর একটা দাওয়াত তো আগে থেকে দেওয়া আছে বিমস্টেক, এবং ওর আগেও দাওয়াত দেওয়া আছে, পুরো ফ্যামিলিকে নিয়ে আমন্ত্রণ জানিয়েছিল ইন্ডিয়া। মোদি সাহেব আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনারা আসেন আমার দেশে ভিজিট করেন। বাট এখন বাইল্যাটারালের জন্য অন্য চিঠি, যেহেতু আমরা এত নারাজ হয়ে গেছি, তো আমাদের মাথা গরম, তো গরুর মাংস খায়া খায়া মাথা গরম করে কথা বলি। তো যেভাবে রিয়াক্ট করেছে, ওরা বলছে ঠিক আছে দিয়ে দাও, আরেকটা দাও, কি আছে, লেট হিম কাম। সে যদি আসতে রাজি আসে আসুক। বিমস্টেক এসে যাবে না, যাবে না, কার ক্ষতি? মোদির ক্ষতি? নো। ইন্ডিয়ার ক্ষতি? নো। বাংলাদেশের ক্ষতি। এইটা গ্র্যাব করা উচিত ছিল। বাট দিস ম্যান খলিলুর রহমান হ্যাজ অলওয়েজ মিস অ্যাডভাইসড হিম। খলিলুর রহমানের অ্যাডভাইসে সে চললে সে টিকবে না, ক্ষমতায় টিকতে পারবে না। সো খলিলুর রহমানকে ফেলে দিতে হবে।
জি স্যার, আমি দেখলাম আজকে মানে একটা প্রেশার তো তারেক রহমান সরকারের উপর আছে, এটা আমি বলি যে এটা দৃশ্যমানই হবে যে জামাত এবং এনসিপি এরা চায় না শেখ হাসিনা ফিরে আসুক। আজকে দেখলাম এনসিপির চিফ এই কথাও বলেছে যে হাসিনা ইস্যু সলভ না করে তারেক রহমানের ইন্ডিয়া ট্যুর করা ঠিক হবে না, ইন্ডিয়া যেন না যায় তারেক রহমান। তার মানে হচ্ছে বিষয়টা কি একটা প্যাচ লাগানো না? কিচ্ছু পারবে না করতে। এনসিপি টেনসিপি ওদের কোনো ভ্যালু নাই, কোনো স্ট্রেংথ নাই। আওয়ামী লীগ মাঠে ছিল না দেখে ওরা এই 30% 32% ভোট যাই আছে তারা ক্লেম করতেছে সেটা পেয়েছে বা কিছু সিটস পেয়েছে। ইফ হাসিনা ওয়াজ ইন দ্য ফিল্ড এই কিছুই পাইতো না। দে উড হ্যাভ বিন রিডিউস টু 5-6%। সো এখন এখন হাসিনা উইল কাম ব্যাক টু বাংলাদেশ। আওয়ামী লীগ তাদের কার্যক্রম শুরু করবে, অচিরেই করবে। দ্যাট ডে ইজ নট ভেরি ফার when তারেক রহমান will have to lift। এখন ইট ডিপেন্ড যে তারেক রহমান আগে লিফট করবে না ইন্ডিয়ার থেকে এসে লিফট করবে। যদি ইন্ডিয়ার থেকে এসে লিফট করে করলে যেটা হবে, জনগণ তখন বলবে যে সে হাতিয়ার ঢেলে দিয়ে ফেলে দিয়েছে। এখন ইন্ডিয়ার কথায় সেই কাজটা করেছে। সো বিএনপির জন্য এটা পলিটিক্যালি খারাপ হবে। সো হোয়াট আই উড সাজেস্ট ইজ দ্যাট উনাকে এখনই, বিকজ আওয়ামী লীগ তো কোনো হার্ম করছে না, ইটস আ বিগ গ্রুপ। ওদের ওদের ভোটেই আপনি পাস করেছেন, এত ভোট যে পেয়েছেন, নাহলে জামাত ইসলামী 2/3 মেজরিটি যে গেমটা ছিল অরিজিনাল গেম, যে ওদেরকে 2/3 দেওয়া হবে, ওইটা হয়ে যেত। আওয়ামী লীগ আপনাকে সাপোর্ট করলে, আপনাদেরকে ভোট না দিলে। সো প্লিজ ডোন্ট আন্ডার এস্টিমেট আওয়ামী লীগ। আওয়ামী লীগের স্ট্রেংথ অক্ষুণ্ণ আছে। 2-4-5-10টা লোক যদি এখান থেকে বের হয়ে ওদিকে চলে যায় কোনো দিকে, ওইটার কোনো ভ্যালিউ নাই। বিকজ আওয়ামী লীগের স্ট্রেংথ এখন আরো বেড়ে গেছে। আমি রাস্তাঘাটে যেটা পাই সেটা আরো বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? বিকজ এই গভর্নমেন্ট যে আপনাকে বিদ্যুৎ দিতে পারছে না, আপনাকে মানুষ এখন কি অবস্থা, সব মানুষ ঢাকার দিকে আসছে, আইসা এখানে মোটরাইজ রিক্সা চালায়, এখানে কি বলে অটো চালায়, এইগুলি করে। গ্রামে লোক পাওয়া যাচ্ছে না খেতে খামারে কাজ করার জন্য। এই আমাদের পাট যেটা হয়েছে, পাটের জন্য লেবার পাওয়া যাচ্ছে না। 1000-1200 টাকা পার ডে, 3 বেলা খাওয়া দিয়েও লেবার পাওয়া যাচ্ছে না। তার মধ্যে এই গরমের মধ্যে যখন ওই কৃষক যারা লাগিয়েছে, জমির মালিক ওরা, বা আপনার কি বলে যারা নিয়েছে জমি যেখানে পাটের চাষ করেছে, ওরা নদীর মধ্যে পানি কমে গেছে, পানি প্রবলেম হচ্ছে। তো আমাদের পাটের উপরে তো এটা একটা ইফেক্ট পড়ছে। এই জিনিসগুলি কে বলবে, কে বোঝাবে, কাকে বোঝাবে এই জিনিসগুলি? গভর্নমেন্টের তো কোনো চিন্তা নাই যে কিভাবে এই জিনিসগুলিকে তারা ঠিক করবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার আজকে যে অবস্থা, আপনি আজকে এখন বিদ্যুৎ মন্ত্রী বলে যে আমাদের এইখানে আহ, সব বিদ্যুৎ এই যে অটো আর মোটরাইজড রিক্সা নিয়ে যাচ্ছে, ওরা সব বিদ্যুৎ ওই রাত 12টার পরে বা 12টার থেকে তারা চার্জিং শুরু করে। এটা বিদ্যুৎ মন্ত্রী বলছে। আর এইটা নিয়ে কিছু করতে পারছে না ওরা। ওরা ঢাকার ট্রাফিকটা দেখেন কত, মানে এক রাস্তায় আপনি দেখবেন 4-4 5-5 6টা লাইন করে তারা যাচ্ছে, ডাইনে যায় বামে যায়, কোনো সিস্টেম নাই। আপনার ট্রাফিক চলতে পারছে না, আপনার আইনের শাসন নাই তো দেশে। এই আইনের শাসন কবে হবে দেশে? এই 6 মাস তো হয়ে গেল। 6 মাসের মধ্যে আপনি কি পদক্ষেপ নিয়েছেন? আমি কাউকে জিজ্ঞেস করেছিলাম যে ঠিক আছে তারেক রহমান সাহেব হয়তো যদি না যান ব্রিক্সে, যেখানে যাওয়া ইজ ইম্পর্টেন্ট, তাহলে হয়তো উনি এখন রাষ্ট্রপতি উনার আছে, ওনার রাষ্ট্রপতিকে পাঠাতে পারেন। তো আমাকে ওই জায়গার থেকে, কোনো জায়গার থেকে বলা হলো যে না, এইটার মধ্যে অনলি হেডস অফ গভর্নমেন্টস আসে, হেড অফ স্টেট আসবে না। হয়তো বাংলাদেশ যদি মনে করে হয়তো কোনো মন্ত্রীকে পাঠাতে পারে। দিস ইজ হোয়াট আই ওয়াজ টোল্ড by somebody who knows about these things। সে বলেছে যে রাষ্ট্রপতি, হেড অফ স্টেট এর কেউ নাই এখানে, এখানে সব হেড অফ গভর্নমেন্টস আছেন। প্রেসিডেন্ট হলো হেড অফ গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার হলো হেড অফ গভর্নমেন্ট, তারা আসতেছে।
and most of these countries আপনি জানেন Russia presidential form, China presidential, Brazil presidential, Iran presidential, South Africa presidential, যে কয়টা আছে। আমরা আর ইন্ডিয়া হইলাম পার্লামেন্টারি ফর্ম বা whatever, আমি জানি না কি ফর্ম আমাদের, এখনো আমি বুঝতে পারছি না। সো এই হচ্ছে স্যার, পূর্ণিয়া, we are in a very bad shape. আর দিন দিন খারাপই হচ্ছে, বিকজ বেটার হওয়ার তো কোনো সম্ভাবনা দেখছে না, কোনো সম্ভাবনা দেখছে না। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। স্যার, আপনি রাষ্ট্রপতি নিয়োগটাকে আপনি এপ্রিসিয়েট করেছেন। আমি দেখেছি আজকে কথা বলে বিএনপি আওয়ামী লীগ নির্বিশেষে সারা দেশের মানুষই এটাতে একটা স্যাটিসফ্যাকশন পেয়েছে যে না, মির্জা ফখরুলের মতো একজন মানুষ রাষ্ট্রপতি হতে পারে। বাট ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সহ একটা উইং এবং জামাত বিএনপির কিছু অংশ এবং বিএনপির ভেতরেও একটা অংশ চেয়েছিল যে ডক্টর ইউনূস যেন প্রেসিডেন্ট হয়। এই মহাসর্বনাশ থেকে জাতি বেঁচে গেল, আপনার কি মনে বেঁচে হয় গেল, নাকি? একদম জাতি বেঁচে গেল, খালি তা না, এই 2 বছরে এমনও হতে পারে যে ইউনূস সাহেবের যে আমেরিকায় প্রতিষ্ঠানগুলি আছে এইগুলিও সব বন্ধ হয়ে যেতে পারে, এগুলি সব বন্ধ হয়ে যেতে পারে। Trump is also not very happy. The Americans are not very happy with him because সে ফাইন্যান্স করে, ক্লিন্টন এদেরকে ফাইন্যান্স করে, সে এখান থেকে টাকা নিয়ে যায়। ওর বিরুদ্ধে তো ট্রায়াল হওয়া দরকার, ওর বিরুদ্ধে। আর আমি তো হি শুড নট বি অ্যালাউড টু লিভ বাংলাদেশ। আপনি শেখ হাসিনা কেন্দ্রিক সার্জিও গোর ছোটাছুটি করছে বলে কি আপনি মনে করেন? অনেকে সন্দেহ করে কিন্তু যে সার্জিও গোর বাংলাদেশে আসলো, ইন্ডিয়া গোর এবং অজিত দোভাল মিটিং হলো বাংলাদেশের ট্যুরের পরপর, এখানে কি সার্জিও গোর কোনো ভূমিকা রাখছে কিনা? অফকোর্স সার্জিও গোর তো স্ট্রেট বলেছে যে মেক স্পেস ফর আওয়ামী লীগ, দ্যাট ইজ ওয়ান অফ দি বিগার পার্টিজ, ওদেরকে স্পেস করে দিতে হবে। ইনক্লুসিভ পলিটিক্স এর কথা বলেছে, এখনো বলছে, তারেক সাহেবকে ফোনেও বলেছে এইসব কথা। and Tarek has agreed because তারেক সাহেবের কোনো উপায় নাই তো। তারেক ইজ, দেখেন তারেক সাহেব is not a player of big canvas. তারেক রহমান সাহেব প্রাইম মিনিস্টার আছেন, কিন্তু ওনার ক্যানভাসটা যেটা আছে সেটা এত বড় না যে উনি জিও পলিটিক্যাল চেঞ্জেস যেগুলি আসছে এইগুলি উনি হ্যান্ডেল করতে পারবেন। জিও ইকোনমিক্স যেগুলি চেঞ্জ হচ্ছে সেগুলি উনি হ্যান্ডেল করতে পারবেন। বিকজ ইউ সি পেট্রো ডলার এখন প্রায় শেষ হয়ে যাচ্ছে। লোকজন এখন তাদের ফরেন কারেন্সি আর রিজার্ভ কারেন্সি ডলারে রাখবে না, যেতে দেন না 1 বছর 1.5 বছর, দেখেন কি পরিস্থিতি দাঁড়ায় ডলারের। ইউ সি এত চেঞ্জেস হচ্ছে, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। ইন্ডিয়া ইন্ডিয়া তো চেঞ্জ করে ফেলছে অলরেডি, ইন্ডিয়া অনেকটাই চেঞ্জ করে এনেছে। এভরিবডি উইল চেঞ্জ, আই এম টেলিং ইউ। আমি তো বলছি, আমি তো আজকে বলছি না, আমি তো অনেক দিন থেকে বলছি যে প্লিজ আন্ডারস্ট্যান্ড। আর আমার মনে হয় না যে এই গভর্নমেন্টের, যে গভর্নমেন্ট আমাদের আছে, এই গভর্নমেন্টের ক্যাপাসিটি অথবা ডেপথ আছে, আমার মনে হয় না টু হ্যান্ডেল দিস সিচুয়েশন। দে শুড, এই গভর্নমেন্টকে হেল্প নেওয়া উচিত শেখ হাসিনার থেকে, নাহলে আমাদের থেকে নেই, আমরা হেল্প করতে পারি। বিকজ গভর্নমেন্টকে হেল্প করা মিনস হেল্পিং দিস কান্ট্রি, এই দেশটাকে হেল্প করার জন্য। এন্ড আই এম শিওর শেখ হাসিনাকে যদি বলে এরা যে আপনি একটু আমাদেরকে বুদ্ধি দেন, আমাদেরকে বলেন কিভাবে আপনার সময় কিভাবে বিদ্যুতের কোনো সমস্যা হয় নাই, কিভাবে গ্যাসের সমস্যা হয় নাই, এত লুটপাট করেছেন আপনি তারপরেও হয় নাই, কেন হয় নাই? আপনার কোনো ভ্যাকসিনের সমস্যা হয় নাই, জিনিসপত্রের দাম সব একটা কন্ট্রোলের মধ্যে ছিল, আমাদেরকে বুদ্ধি দেন, আমাদেরকে শিখান যে কিভাবে করতে হবে, দেশ কিভাবে চালাতে হবে। আই এম শিওর শেখ হাসিনা উইল হেল্প দেম, আই এম শিওর। কিন্তু যদি আপনি শেখ হাসিনাকে মনে করেন যে আপনার এনিমি, তাহলে তো আপনার কোনো লাভ হবে না, আপনাকে মানুষজন খেদায় দেবে মাইর দিয়া। ইউ সি, বিকজ শেখ হাসিনা উপরে এখন মানুষ তো ইজ নট এনয়েড। মানুষ আর এই আয়না ঘর মায়না ঘর শুনতে চায় না, মানুষ জানেও না যে আয়না ঘর কি ছিল।
এটা জানে না মানুষ। এখন জানে যে গুপ্ত কি ছিল, এবং শেখ হাসিনা রিসেন্টলি বলেছে এই গুপ্তদের কথা, যে এরা সব ছাত্রলীগে ছিল, এনসিপির ছেলেদের কথা বলেছে। বলেছে তারা তো আমার আর বঙ্গবন্ধুর তারিফ করতো সারাক্ষণ বৈশা। সো নাও শি নোজ যে গুপ্ত কি আছে। আর এই দেশ এটা কিন্তু উনি সে সময় প্রত্যেকটা লোক ধরতে পারেন না গুপ্ত বোঝে। জি, বুঝি নাই, স্যার। আপনি কিছু বলছিলেন, টেল মি। আমরা জীবন সঙ্গিনী চরিত্রহীন হলে নিশ্চয়ই করবে পরকিয়া, গোপন সম্পর্কে সূত্র ধরে বলবে তোমায় মরকিয়া। মধুর কথায় কেউ যদি বিষ ঢেলে দেয় কানে, সংসারের শান্তি নষ্ট হবে পর মানুষের টানে। এমন রোগে আক্রান্ত রোগী পারে না কিন্তু মরিবার, পরকিয়া কিন্তু নষ্ট করে সাজালো গোছালো পরিবার।